ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা প্রতিরোধে পাল্টা হামলা তেহরানের বিশেষ ও জরুরি অবস্থা ঘোষণা। সামরিক হামলার পাশাপাশি ইরানে ব্যাপক সাইবার হামলা, গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট অচল, নিরাপদ স্থানে সর্বোচ্চ নেতা খামেনি। ইরানে হামলার প্রেক্ষিতে ইরাকের আকাশ সীমা বন্ধ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ। আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু পাকিস্তানের, উভয় পক্ষকে সংযমের আহ্বান আন্তর্জাতিক মহলে। এবং বলিভিয়ায় নতুন ছাপানো নোট নিয়ে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত 15, আহত বেশ কয়েকজন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিনিফা। ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল এই হামলাকে আগাম প্রতিরোধমূলক হামলা বলছে। তাদের দাবি, হামলা করার আগে ইরানকে দুর্বল করতে তাদের এই হামলা। পাল্টা হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। এদিকে আকাশ সীমা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। অন্যদিকে ইরান ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। শনিবার সকালে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্টে খবর প্রকাশ করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে এটি প্রিএমপ্টিভ অ্যাটাক বা আগাম প্রতিরোধমূলক হামলা। ইসরায়েলের উপর ঝুঁকি দূর করার জন্য এমন হামলা বলছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এরপরই নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে ইরান। তবে প্রথমে শুধু ইসরায়েল হামলার কথা জানালেও পরে যৌথ হামলার কথা জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাতে আল জাজিরা জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এই সামরিক অভিযান পরিচালনা করছে। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয় কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করেছে। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস সকল কর্মীদের জন্য আশ্রয়স্থলের ব্যবস্থা করছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে। এর আগে ইরান ইস্যুতে আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে তিনি বলেছেন, জেনেভায় তৃতীয় দফার আলোচনা শেষে ইরানের পরমাণু আলোচনায় তিনি সন্তুষ্ট নন। আব্দুল মালেক, আরটিভি। এদিকে হামলার কারণ উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে অভিযান শুরুর কিছুক্ষণ পর ট্রাম্প দাবি করেন, আমেরিকান জনগণকে রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য। এ সময় তিনি যুদ্ধের উদ্দেশ্য উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস এবং ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটিতে মিশিয়ে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ধ্বংস করা হবে তাদের নৌবাহিনীকেও। যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায়, এই অঞ্চলে ইরানের প্রক্সি বাহিনীগুলো যাতে বিশ্বকে অস্থিতিশীল করতে পারবে না। এছাড়া ট্রাম্প আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি একটি খুব সহজ বার্তা। তাদের কাছে কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না। The United States military began major combat আমরা বারবার চুক্তি করার চেষ্টা করেছি। এখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানে বড় অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনের হুমকি দূর করে আমেরিকার জনগণকে রক্ষা করা। তারা অত্যন্ত কঠোর, ভয়ঙ্কর এবং খারাপ মানুষ। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে সামরিক হামলার পাশাপাশি দেশটিতে ব্যাপক সাইবার হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট অচল হয়ে পড়েছে। হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। সাইবার অন্ধকারে ঢেকে গেছে ইরান। সমন্বিত সাইবার হামলায় অচল হয়ে পড়েছে একের পর এক সরকারি ওয়েবসাইট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। দীর্ঘ সময় ধরে সংস্থাটির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুধু সংবাদ মাধ্যম নয়, একাধিক মন্ত্রণালয় ও কৌশলগত প্রতিষ্ঠানের অনলাইন সিস্টেমও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সরকারি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় তথ্য প্রবাহে দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে, সাইবার হামলার পাশাপাশি তেহরানে গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা ও পারচিন মিলিটারি কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার সময় তেহরানে ছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। নিরাপত্তাজনিত কারণে তাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। বিশ্লেষকরা বলছেন, সামরিক অভিযানের পাশাপাশি সাইবার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কৌশলগত বার্তা বহন করে। এতে একদিকে প্রতিপক্ষের তথ্য ও যোগাযোগ ব্যবস্থা অচল করা যায়, অন্যদিকে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে এই সাইবার আঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইরাক। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানায়, ইতিমধ্যে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। এর সাথে বিদেশে থাকা যাত্রীদের আকাশসীমা পুনরায় চালু হওয়ার পর ফ্লাইটের সময়সূচি সম্পর্কে মিডিয়া এবং তাদের বিমান সংস্থার মাধ্যমে আপডেট থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে ইরানে হামলার পর নিজ আকাশপথও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দুই দেশের সীমান্ত সংঘর্ষের জেরে শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানায়, অভিযানে এ পর্যন্ত 270-এরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে সংঘর্ষে 55 পাকিস্তানি সেনা নিহতের দাবি করেছে আফগানিস্তান। এদিকে আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযমের আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। আফগান কর্মকর্তাদের দাবি, পাকিস্তান জঙ্গি বিমান ব্যবহার করে এসব হামলা চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সামরিক চৌকিগুলোতে বড় ধরনের হামলার ঘোষণা দেয় তালেবান সরকার। তালেবান মুখপাত্র জানান, ডুরান্ড লাইন জুড়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান চালানো হচ্ছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন, এটি এখন পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে খোলা যুদ্ধ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, যে কোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত পাকিস্তান। পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র জানান, আফগানিস্তানে চালানো অভিযানে 2 শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 3 শতাধিক তালেবান। এ সময় ধ্বংস হয় তালেবানের 74টি নিরাপত্তা চৌকি এবং দখলে নেওয়া হয় আরও 18টি নিরাপত্তা চৌকি। অন্যদিকে আফগানিস্তানের দাবি, সংঘর্ষে এ পর্যন্ত 50-এরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে আর আফগানিস্তানের 8 যোদ্ধা প্রাণ হারিয়েছেন। তবে উভয় পক্ষের এ হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটছে। এ অবস্থায় বিশ্ব সম্প্রদায় যুদ্ধরত দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে সীমান্তে গোলাগুলি ও বিমান হামলার খবরে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেশী দুই দেশের এ সামরিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। এ পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকে দৃষ্টি আন্তর্জাতিক মহলের। ইমতিয়াজ আহমেদ, RTV। তীব্র আকার ধারণ করেছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষ। উভয় পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, দুই দেশ কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধের ময়দানে টিকে থাকতে সামরিক সক্ষমতায় কে কতটা এগিয়ে। জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য বলছে, সামরিক শক্তি বিবেচনায় পাকিস্তান আফগানিস্তানের তুলনায় বহুগুণ এগিয়ে। সামগ্রিকভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ ও ধরে রাখার হার স্থিতিশীল। প্রধান প্রতিরক্ষা সহযোগী চীনের কাছ থেকে উন্নত সামরিক সরঞ্জাম পেয়ে থাকে দেশটি। এতে করে পাকিস্তানের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিতে ইসলামাবাদ বিনিয়োগ অব্যাহত রেখেছে এবং নৌ ও বিমান বাহিনী আধুনিকায়নে জোর দিচ্ছে।
অন্যদিকে 2021 সালে ক্ষমতা দখলের সময় আফগান তালেবান যে বিদেশি সামরিক সরঞ্জাম জব্দ করেছিল সেগুলো রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে কার্যত স্থবির অবস্থায় আছে আফগানিস্তানের সামরিক আধুনিকায়ন। সেনাবাহিনীর আকারের দিক থেকে পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য প্রায় 6,60,000, এর মধ্যে 5,60,000 স্থলবাহিনীতে, 70,000 বিমান বাহিনীতে এবং 30,000 কর্মরত আছে নৌবাহিনীতে। এদিকে আফগানিস্তানে তালেবানের সক্রিয় সেনা সদস্য আছে প্রায় 1,72,000। এ সংখ্যা 2 লাখে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটি। যুদ্ধযান ও কামানের ক্ষেত্রে অনেক এগিয়ে পাকিস্তানের আছে 6,000-এর বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং 4,660-টিরও বেশি কামান। আফগানিস্তানের কাছে কিছু সোভিয়েত আমলের ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, তবে সেগুলোর সঠিক সংখ্যা ও কার্যক্ষমতা স্পষ্ট নয়। গোলন্দাজ সক্ষমতার ক্ষেত্রেও নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। বিমান বাহিনীর শক্তিতে ব্যবধান আরও স্পষ্ট। পাকিস্তানের আছে 465টি যুদ্ধ বিমান এবং 260টিরও বেশি হেলিকপ্টার। এর মধ্যে হামলা করতে সক্ষম ও পরিবহন উভয় ধরনের বিমান রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের কার্যকর কোনো আধুনিক বিমান বাহিনী নেই। জানা যায় দেশটির কাছে মাত্র 6টি বিমান ও 23টি হেলিকপ্টার রয়েছে, যেগুলোর কিছু সোভিয়েত আমলের এবং সবগুলো সচল কিনা তাও নিশ্চিত নয়। সবচেয়ে বড় পার্থক্য পারমাণবিক শক্তিতে। পাকিস্তান একটি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তানের কাছে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই। সব দিক বিবেচনায় সামরিক শক্তিতে পাকিস্তান আফগানিস্তানের তুলনায় যোজন যোজন এগিয়ে। দুই দেশের সীমান্ত উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। ইমতিয়াজ আহমেদ, RTV। শুক্রবার দিনভর সংঘাতের পর আলোচনায় বসার আহ্বান জানিয়েছে আফগানিস্তান। এর আগে দেশটির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে 297 জন আফগানি সেনা নিহতের দাবি করেছে পাকিস্তান। অপরদিকে 55 পাকিস্তানি সেনা হতাহতের দাবি তালেবান সরকারের। এদিকে চলমান সংঘাতে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকট এড়াতে তাৎক্ষণিক সংলাপ ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। গত অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ভয়াবহ সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দেশটির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে রাজধানী কাবুল সহ একাধিক বড় শহরে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে বড় ধরনের হতাহত ও সামরিক ক্ষয়ক্ষতির দাবি করছে পাকিস্তান সেনাবাহিনী ও কর্তৃপক্ষ। হামলায় প্রায় 5 শতাধিক মানুষ আহতের পাশাপাশি 2 শতাধিক ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও সেনাচৌকি ধ্বংসেরও দাবি জানায় দেশটির সেনাবাহিনী। All these targets were very carefully selected based on intelligence. They are military targets, and great care was exercised so that there is no civilian collateral damage. অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র দাবি করেন তাদের পাল্টা হামলায় 55 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এছাড়া পাকিস্তানের হামলায় 8 তালেবান যোদ্ধা নিহত ও 11 জন আহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটি। पाकिस्तानी फौजी रजीम د افغانستان ننګرهار او پکتیکا ولایتونو په څو ملکی سیمو یوې دینی مدرسې او ګڼو ملکی کورونو هوایي بریدونه ترسره کړل। এদিকে চলমান সংঘাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে বলে উল্লেখ করেন তিনি। তবে সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। উত্তেজনা প্রশমনে তাৎক্ষণিক সংলাপের আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দপ্তর। একইভাবে শত্রুতা ভুলে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। General is deeply concerned by the escalation of violence we're seeing between Afghanistan and Pakistan. গত বছরের অক্টোবরে সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি করে দেশ দুটি। এরপরেও সীমান্তে উত্তেজনা অব্যাহত থাকায় তাদের শত্রুতা পূর্ণমাত্রার সংঘাতে রূপ নেয়। সবশেষ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে হামলার অভিযোগ এনে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বিনিয়ামিন, RTV। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি কয়েকটি যানবাহনের উপর বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয় বিমানটি। বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভিয় সেনাবাহিনীর একটি হারকিউলিস C-130 কার্গো উড়োজাহাজ লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, এই নোটগুলো আপাতত কোনো কাজে আসবে না, কারণ নোটগুলোতে এখনও সিরিয়াল নম্বর বসানো হয়নি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।